কলকাতা নাইট রাইডার ভার্সেস লখনৌ সুপার জায়েন্ট যেই ম্যাচটা রয়েছে 9 এপ্রিল সন্ধ্যা 7:30 থেকে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। তো কেকেআর কিন্তু বড়সড় চমক দিতে চলেছে। এবার ফিন অ্যালেনের পরিবর্তে কি টিম সাইফার্ট রাচিন রবীন্দ্রাদের নিয়ে আসতে চলেছে? কি প্ল্যানিং হতে চলেছে দুই দলের? হেড টু হেডের রেকর্ড কি বলছে? শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দল এগিয়ে, কোন দল কিন্তু এই ম্যাচটা জিতে বাজিম্যাচ করবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বর্তমানের পয়েন্ট টেবিল অনুযায়ী কেকেআর কিন্তু রয়েছে 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট। সেটা কিন্তু পেয়েছে বৃষ্টির কারণে, তাদের লাস্ট ম্যাচ ভেস্তে গেছে এবং তারা রয়েছে 8 নম্বর পজিশানে। এবং লখনৌ সুপার জায়েন্ট এখনও পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, একটি ম্যাচ তারা জিতেছে, একটি ম্যাচ হেরেছে। তারা বর্তমানে পয়েন্ট টেবিলের 7 নম্বর পজিশানে রয়েছে। এবার মাঝখানে যে কটা দিন রয়েছে সেখানে পয়েন্ট টেবিলের একটু উপর নামা তো হবেই। তো দেখতে গেলে কিন্তু কলকাতা থেকে লখনৌ 1 পয়েন্টে বেশি নিয়ে তারা খেলতে আসছে এবং এই ম্যাচটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। কারণ লাস্ট ম্যাচে আমরা দেখেছি কেকেআর দলের সবথেকে নির্ভরযোগ্য দুজন স্পিন বোলার তারা ছিল না, অর্থাৎ সুনীল নারিন সে অসুস্থ ছিল বলে খেলতে পারেনি এবং বরুণ চক্রবর্তী ইনজুরির কারণে খেলতে পারেনি। তো সেই জায়গায় তাদের পরিবর্তে কিন্তু নবদীপ সাইনিকে নিয়ে আসা হয়েছিল এবং রহমান পাউলকে নিয়ে এসে কিন্তু দল সাজানো হয়েছিল। কিন্তু কেকেআর দলের মূল সমস্যার জায়গা হচ্ছে কেকেআরের ক্যাপ্টেন। ভাই, ক্যাপ্টেনের মাথায় একটুও বুদ্ধি নেই, সেটুকু আমরা বুঝতে পারছি। যেখানে বৃষ্টির পরিবেশ, যেখানে সবাই যারা এই সবে ক্রিকেট শিখছে তারাও এই ওয়েদার কন্ডিশনে গিয়ে টস জিতলে অবশ্যই বল করার সিদ্ধান্ত নেয়, সেখানে আজিঙ্কা রাহানেই মনে হচ্ছে সবথেকে অন্যতম রয়েছে যে কিন্তু এখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথমেই কিন্তু 3 ওভারের মধ্যে কেকেআর 2টো উইকেট হারিয়ে ফেলে। তো অনেক কথাবার্তা হয়েছিল কিন্তু ফিন অ্যালেনকে নিয়ে, অনেক কথাবার্তা হয়েছিল ক্যামেরন গ্রিনকে নিয়ে, কিন্তু দুজন প্লেয়ারই এখনও পর্যন্ত যেটুকু কেকেআর ম্যাচ খেলেছে সেখানে সুপার ফ্লপ। সেখানে আমি তো বলবো ক্যামেরন গ্রিনের উপর অনেকটা প্রাইস ট্যাগ রয়েছে, সেই প্রেসার তার উপর তো অবশ্যই কাজ করছে। তার উপর সে এখনও বল হাতে কিছুই করতে পারছে না, এখনও এনওসি পাচ্ছে না বলে সে বোলিং করতে পারছে না। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্যামেরন গ্রিন থাকবে। ফিন অ্যালেনকে কিন্তু মূলত খেলানো হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, সে এসে খুব একটা বেশি কেকেআরের জন্য এখনও পর্যন্ত ইম্প্যাক্ট পারফরমেন্স করতে পারেনি। তার থেকে আমি বলবো আঙ্ক্রিস রঘুবংশী কেকেআরের জন্য এখনও পর্যন্ত যতটুকু করেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো এই জায়গাতে কিন্তু কেকেআরকে অবশ্যই এবার একটু মাথা খেলাতে হবে, কারণ লাস্ট ম্যাচে যেটা পাঞ্জাবের বিরুদ্ধে প্লেইং 11 খেলিয়েছিল, খুব যে খারাপ প্লেইং 11 ছিল সেটা নয়। সেখানে কিন্তু কেকেআর দলের কাছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষ পান্ডে ছিল, তেজস সিং ধাইয়া ছিল, রাহুল ত্রিপাঠী, সৌরভ দুবে এবং ব্লেজিং মুজারবানি ছিল। তো সেখানে যদি স্পিনারের কথা বলি, একটিমাত্র স্পিনার অনুকূল রয়কে খেলানো হয়েছিল। সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হয়তো পরবর্তী সময় ব্লেজিং মুজারবানিকে ফার্স্ট বোলার হিসাবে আমরা কেকেআর দলে দেখতে পেতাম। কিন্তু এই জায়গাতে কেকেআরের উচিত সবার প্রথম ক্যামেরন গ্রিনকে চেঞ্জ করা। ভাই, গ্রিনের কাছ থেকে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তো গ্রিনের জায়গাতে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে রাচিন রবীন্দ্রাকে, যে কিন্তু মিডিল অর্ডারে এসে ব্যাট করতে পারে, এমনকি সে শেষের দিকেও ব্যাট করতে পারে এবং এই মুহূর্তে কিন্তু অবশ্যই রাচিন রবীন্দ্রা বল হাতে দুর্দান্ত করছে। আমরা দেখেছিলাম নিউজিল্যান্ডের জার্সি গায়েও কিন্তু সে বল হাতে ইম্প্যাক্ট পারফরমেন্স করেছিল এবং নিউজিল্যান্ডকে ম্যাচ জেতাতে সাহায্য করেছিল। তো অন্তত বোলিং ডিপার্টমেন্টে কিন্তু কিছুটা হলেও অপশান কেকেআর পেয়ে যাবে, যেহেতু ক্যামেরন গ্রিন খেলছে না। তো তাকে রিপ্লেস করতে গেলে অবশ্যই এখানে রাচিন রবীন্দ্রাকে নিয়ে আসা দরকার। এবং ফিন অ্যালেন, তার ইম্প্যাক্ট দেখা যায়নি। ফিন অ্যালেনের এটাই হচ্ছে সমস্যা, তার ধারাবাহিকতার অভাব। হ্যাঁ, কিছু ম্যাচে যদি সে দাঁড়িয়ে যায় একার হাতে ম্যাচ শেষ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে, কিন্তু তাকে দাঁড়াতে গেলেই তো এখনও 4-5টা ম্যাচ তাকে সময় দিতে হবে, সে দাঁড়াবে কবে? তো সেই জায়গায় কেকেআরকে ভালো কিছু করতে গেলে, এখান থেকে কামব্যাক করতে গেলে এই জায়গাতেও কিন্তু একটু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সেখানে কিন্তু টিম সাইফার্টকে খেলানো উচিত। টিম সাইফার্টও কিন্তু একটা দুর্দান্ত স্টার্ট দিতে পারে এবং টিম সাইফার্টের মধ্যে আর যাই হোক সেই মানসিকতা রয়েছে যে আমি অন্তত 30-35 রান করব, যাতে দলের ভালো হয় এবং বড় ইনিংস একটু সময় নিয়ে খেললে বড় ইনিংস খেলতে পারে এবং প্লেয়ারটা
এই মুহূর্তে ছন্দে রয়েছে, তাকে আমরা দেখেওছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে ছন্দে ভালো ব্যাটিং করেছে। তো ফিন অ্যালেনের পরিবর্তেও যদি টিম সাইফার্টকে কেকেআর খেলায় খুব একটা খারাপ কিছু হবে না, এবং এই জায়গাতে যদি কোনোভাবে অসুস্থতা কাটিয়ে ফিরতে পারে সুনীল নারিন তো ঠিক আছে, নারিনকে ব্যবহার করা যাবে। তা না হলে রহমান পাউলকে ফিনিশার হিসাবে এনেছে, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবং এই জায়গাতে আমরা রমনদীপকে আর দেখতে চাই না, প্লেয়ারটার মধ্যে কিচ্ছু আলাদা করে কিছু নেই। যদি সে বোলিং করতো, তাকে দিয়ে যদি বোলিং করানো হতো, তার নয় একটা ইম্প্যাক্ট আসতো। তো সেই জায়গায় ইম্প্যাক্ট পারফরমেন্স আনতে পারে কিন্তু তেজস সিং ধাইয়া, সে কিন্তু আমরা দেখেছি ডোমেস্টিকে খুবই ভালো করতে এবং শেষের দিকে এসে ফিনিশার হিসাবে ব্যাট করতে। রিঙ্কু কবে ম্যাচ ফিনিশ করেছে আমরা ভুলে গেছি। তো সেই জায়গায় একটু নতুন প্লেয়ারদের তো সুযোগ দেওয়া দরকার, তাদের ট্রাস্ট করলে খুব খারাপ হবে না। আর এর থেকে বেশি খারাপ আর কি হবে, হয়তো সে রান পাবে না, কিন্তু দু একটা ম্যাচের সুযোগ দিলে সেই জায়গাটাও কিন্তু সে ভালো কিছু করতে পারে। তো এই জায়গায় রমনদীপের পরিবর্তেও যদি তেজস সিং ধাইয়াকে সুযোগ দেওয়া হয় খুব একটা খারাপ হবে না। তো সেক্ষেত্রে কেকেআরের যদি প্লেইং ইলেভেনের কথা বলি, তো অবশ্যই টিম সাইফার্টের সঙ্গে ক্যাপ্টেন যেহেতু কিছু করার নেই, সেখানে আজিঙ্কা রাহানেকে দিয়ে ওপেন করানো হবে। নাম্বার 3-এ রাচিন রবীন্দ্রাকে আনা যেতে পারে, বা একটু নিচের দিকেও রাচিন রবীন্দ্রাকে এনে সেক্ষেত্রে আঙ্ক্রিস রঘুবংশী, রহমান পাউল, রিঙ্কু সিং, তার সাথে তেজস সিং ধাইয়া, অনুকূল রয়, নবদীপ সাইনি, বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগীকে দিয়েই কিন্তু প্লেইং ইলেভেন সাজাতে পারে। এবং পরবর্তী সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু যদি সুনীল নারিন অ্যাভেলেবেল হয়ে যায়, নারিনকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে, বা অন্য কোনো প্লেয়ারকেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো এটা কিন্তু কেকেআরের জন্য সত্যি খুবই একটা ভালো হবে, এবং কেকেআর কিন্তু এখান থেকে উপকৃত হবে। কারণ লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে হেড টু হেডের রেকর্ডের দিকে তাকালে সেখানে এলএসজির পাল্লা ভারী, 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ তারা জিতেছে, কেকেআর মাত্র 2টো ম্যাচ জিতেছে। 2025 আইপিএলেও কিন্তু লখনৌ সুপার জায়েন্ট ম্যাচ শেষ পর্যন্ত 4 রানে জিতেছিল, আমাদের মনে আছে, খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছিল। তার আগে 2024 সালে কিন্তু 2টো ম্যাচই কেকেআর জিতেছিল, বড় মার্জিনে জিতেছিল, এবং 2023-এ লখনৌ জিতেছিল, 2022-এও কিন্তু লখনৌ জিতেছিল। তো লখনৌ সুপার জায়েন্টের হয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে অনেকেই রয়েছে, বিশেষত লখনৌ সুপার জায়েন্টের যেরকম বোলিং ইউনিট রয়েছে, তাদের কিন্তু আলাদাই বোলিং ইউনিট রয়েছে, তাদের বোলিং 11 বলা যেতে পারে। এবং মোহাম্মদ শামি লাস্ট ম্যাচে যা পারফরমেন্স করেছে বল হাতে, দুর্দান্ত বল হাতে তার পারফরমেন্স আমরা দেখেছি। এছাড়া কিন্তু দিগ্বেশ রাঠি বা প্রিন্স যাদব, তারাও কিন্তু কেকেআরের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে, তারাও কিন্তু রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি, সেখানে মহসিন খানও কিন্তু তার প্রথম ম্যাচ ভালো গিয়েছিল, তাকেও কিন্তু একটা ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে। এবং ব্যাট হাতে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে পারে মার্ক্রাম, সে দুর্দান্ত ওপেনার হিসাবে কিন্তু স্টার্ট দিতে পারে, এবং তার সাথে কিন্তু ঋষভ পান্টও কিন্তু নিজের পারফরমেন্স উন্নতি করতে চাইবে, সেও কিন্তু একটা ভালো স্টার্ট দিতে পারবে। তো ওভারঅল কিন্তু পাঞ্জাবের কাছে অপশান ভালোই রয়েছে। তো পাঞ্জাবে খুব একটা চেঞ্জ করবে না খুব সম্ভবত এই ম্যাচে, তারা লাস্ট ম্যাচে যা প্লেইং ইলেভেন খেলিয়েছিল সেম প্লেইং ইলেভেন নিয়েই হয়তো এই ম্যাচেও আসতে চলেছে। তো কেকেআরের কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ কেকেআরকে করতে হবে, তবেই কিন্তু কেকেআর ম্যাচ জিততে পারবে বলে মনে হয়। তো কেকেআরে তোমরা কী কী পরিবর্তন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।